মানুষ কল্পনা ভালোবাসে, আর কল্পনাকে কেন্দ্র করে অনেক বছর আগে তারা কিছু প্রাণীর বর্ণনা দিয়েছে, যেগুলো অনেক অঞ্চলের মানুষ যুগ যুগ ধরে বিশ্বাস করে আসছে। বিভিন্ন অঞ্চলের মানুষ তাদের শৌর্যবীর্য রক্ষায় এসব প্রাণীদের তাদের বিভিন্ন গ্রন্থে উল্লেখ করেছে। তাছাড়া হলিউড এবং বলিউডে বিভিন্ন সিনেমায় এই প্রাণী নিয়ে অনেকগুলো ছায়াছবি রচনা করা হয়েছে। আজ আমরা পর্ব 2-এ আরও 5টি প্রাচীন কাল্পনিক প্রাণী সম্পর্কে আলোচনা করব। আজকে প্রথমে যে প্রাণী নিয়ে আলোচনা করব তার নাম গ্রুটস্ল্যাং। দক্ষিণ আফ্রিকার উপকথা মতে গ্রুটস্ল্যাং হচ্ছে ঈশ্বরের প্রথম সৃষ্টি। তাদের মতে মানুষ সৃষ্টির আগে হাতির চেয়ে বড় বিশালাকৃতির এই সাপ সৃষ্টি করেন ঈশ্বর। পরবর্তীতে মানুষ সৃষ্টির পর ঈশ্বর বুঝতে পারেন গ্রুটস্ল্যাং মানবজাতির জন্য বিভীষিকা হয়ে দাঁড়াবে। তাই এর ক্ষমতা কমিয়ে দেওয়ার জন্য ঈশ্বর গ্রুটস্ল্যাংকে 2 গোত্রে আলাদা করেন। পরবর্তীতে এই 2 গোত্র থেকে উদ্ভব হয় সাপ ও হাতির। কিন্তু একটি গ্রুটস্ল্যাং এই পরিত্রাণ থেকে মুক্ত হওয়ার জন্য পালিয়ে যায়, আর তা থেকেই আস্তে আস্তে বংশবিস্তার করে গ্রুটস্ল্যাং। উপকথা অনুযায়ী এই প্রাণীটি গুহার অনেক ভেতরে বসবাস করে, আর তাদের আশেপাশে হীরার ভাণ্ডার থাকে। বর্তমানে অনেকে বিশ্বাস করেন দক্ষিণ আফ্রিকার রিচটারভেন্ট গুহায় এদের বসবাস। এখানে উল্লেখ্য যে দক্ষিণ আফ্রিকা হীরা ও সাপের জন্য বিখ্যাত। 2 নম্বর আছে স্ফিংস। স্ফিংস নিয়ে ঘিরে থাকা মিথগুলোকে বলা হয় বিশ্বের সবচেয়ে প্রাচীন মিথ। সিংহের মাথাযুক্ত মানুষদেরকেই স্ফিংস নামে সম্বোধন করা হয়। প্রাচীন মিশরে খ্রিস্টপূর্ব 9500 বছর আগে এই মিথ গড়ে ওঠে। পরবর্তীতে স্ফিংস গ্রিক মিথোলজিতে প্রবেশ করে, তবে তারা স্ফিংসের সাথে লেজ ও পাখা জুড়ে দেয়। ফারাওদের মুকুটে স্ফিংসের প্রতিচ্ছবি ছিল। বর্তমানে পিরামিডের চূড়ায়ও স্ফিংস মূর্তি দেখা মেলে। তাদের নিয়ে সবচেয়ে প্রচলিত ঘটনাটি ইউপাসের সাথে সম্পর্কিত। ইউপাস যখন থিবেসের উদ্দেশ্যে রওনা হন, তখন তার সাথে ছিল একটি স্ফিংস। স্ফিংস ইউপাসকে একটি ধাঁধা দেন। ধাঁধাটি ছিল অনেকটা এরকম: কোন জিনিস জন্মের সময় 4 পায়ে, মধ্য বয়সে 2 পায়ে এবং শেষ বয়সে 3 পায়ে হাঁটে? উত্তরটি ছিল মানুষ। স্ফিংস ভেবেছিল এই উত্তরটি ইউপাস দিতে পারবে না, কিন্তু তিনি সঠিক উত্তর দেওয়ার পীড়নের যন্ত্রণায় নিজেই নিজেকে শেষ করে দেয় স্ফিংস। বর্তমানে স্ফিংসকে মিশরে দেখা হয় সাহস ও শৌর্যের প্রতীক হিসেবে। তাছাড়া অ্যাসোসিয়েশন ক্রিড গেমেও আমরা স্ফিংস দেখতে পাই। তৃতীয় প্রাণীটি হচ্ছে হাইড্রা। বহু মাথা বিশিষ্ট হাইড্রা গ্রিক মিথোলজির এক জনপ্রিয় ও ভয়ঙ্কর প্রাণী। হাইড্রাকে বলা হয় চিরঞ্জীব প্রাণী। এর যে কোনো একটি মাথা কাটলে সেখানে জন্ম নেয় আরও 2টি মাথা। তবে মাথার পুনর্জন্ম থেকে রক্ষা পেতে হলে হাইড্রার মাথা কাটতে হবে আগুনের শিখা দিয়ে। তারপরও তার আসল মাথাটি কখনোই মেরে ফেলা যাবে না। হাইড্রার বিষাক্ত শ্বাস প্রশ্বাস যে কোনো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। এই হাইড্রার মাথা কাটার দায়িত্ব দেওয়া হয় হেরাক্লিসকে। জ্বলন্ত কাঠ দিয়ে সব মাথা কাটার পর মূল মাথা কাটার জন্য হেরাক্লিস ব্যবহার করেন দেবী অ্যাথেনের দেওয়া বিশেষ এক তরবারি। যদিও হেরাক্লিস হাইড্রার মূল মাথা কাটতে সক্ষম হন, তবু এটি একেবারে মরে যায়নি। তাই হেরাক্লিস এক বিশাল পাথরের নিচে তাকে চাপা দেয়। মিথোলজি অনুযায়ী যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারে হাইড্রা নামের এই দানবাকার প্রাণী। তাছাড়া মার্ভেলের ক্যাপ্টেন আমেরিকা মুভিতে আমরা একটি সন্ত্রাস সংগঠনকে দেখতে পাই, যে সন্ত্রাস সংগঠনের নাম হাইড্রা। যারা বিশ্বাস করে তারা মারা গেলে তাদের স্থানে আরও অনেক সন্ত্রাস সৃষ্টি হবে। 4 নম্বর যে প্রাণীটি আছে সেটা হলো ফিনিক্স। গ্রিক পুরাণে একটি ফিনিক্স একটি দীর্ঘায়ু পাখি, যার চক্রাকারভাবে দ্বিজ বা নবজন্ম হয়। কিছু গ্রন্থমতে রূপকথার পক্ষী বিশেষ পুনর্জন্মের আগে 1400 বছর ধরে বসবাস করতে পারে। পৌরাণিক কাহিনী অনুসারে পবিত্র অনল প্রভা থেকে ফিনিক্স পাখির সৃষ্টি। ফিনিশীয় পুরাণ, চাইনিজ পুরাণ, গ্রিক পুরাণ এবং প্রাচীন মিশরীয়দের বর্ণনায়ও ফিনিক্স পাখির উল্লেখ পাওয়া গেছে। প্রাচীন গ্রিক পুরাণ অনুসারে ফিনিক্স হলো এক পবিত্র অগ্নি পাখি, আর এটি এমনই পবিত্র আগুনের পাখি যার জীবনচক্র আবর্তিত হয় 1000 বছর ধরে। যমদূত আসার ঠিক আগে ফিনিক্স পাখি নিজের বাসা নিজেই আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, আর নির্মমভাবে দগ্ধীভূত হয় এই পাখি। আর তার ভাষার ভস্ম থেকে জন্ম নেয় নতুন জীবন, প্রাণ পায় নতুন জীবনের। শুরু হয় আবারও জাতিস্বর ফিনিক্সের অবিনাশী যাত্রা। ফিনিশীয় সভ্যতায় নাকি প্রথম ফিনিক্স পাখির কল্পনা করেছিলেন।
ফিনিশীয় সভ্যতা প্রথম ফিনিক্স পাখি কল্পনা করলেও অন্যান্য সভ্যতার ধর্মীয় পুরাণে বৃহৎ পাখির উপস্থিতি লক্ষ্য করা যায়, যেমন ভারতের দেবতা বিষ্ণুর বাহন গরুর, প্রাচীন মিশরে বেনু বা বেন্নু, মিশরীয় মিথ এই বেনু পাখি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শেষ যে প্রাণীটি আছে সেটি হচ্ছে ইয়েতি। তুষার মানব বা ইয়েতি হিমালয় অঞ্চলের কল্পিত জীব। এই জীবকে মানুষের মতো দ্বিপদী মনে করা হয়। ইয়েতি কথার মানে পাথুরে ভাল্লুক। ইয়েতিকে অনেকে নরবানর জাতীয় জীব মনে করেন। উত্তর আমেরিকার বড় পাওয়ালা জীবের কিংবদন্তির সাথে ইয়েতির তুলনা করা যায়। মনে করা হয় এই জীব চমড়ি গাইকেও তুলে নিতে পারে। 1832 সালের দিকে অভিযাত্রী হাডসনের বর্ণনার পর ইয়েতির ব্যাপারে সারা বিশ্ব আগ্রহী ওঠে। এরপর 1899 সালে লরেন্স ওয়েডেল নামের এক অভিযাত্রী দাবি করেন তিনি ইয়েতির পায়ের ছাপ দেখতে পেয়েছেন। অভিযানকালে তার সাথে থাকা গাইডের কাছেও তিনি ইয়েতির পায়ের ছাপের কথা শোনেন, কিন্তু সেটি তুষার মানবের কিনা সে ব্যাপারে তিনি সন্দিহান ছিলেন। 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে ইয়েতি প্রসঙ্গ আবারও বিশ্বজুড়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে। এরই মধ্যে 1913 সালে একদল চৈনিক শিকারী হিমালয়ের তুষার ঢাকা অঞ্চলে শিকারে বের হয় এবং পরে দাবি করে তারা হিমালয়ের বরফে ঢাকা অঞ্চলে সারা শরীর কয়েক ইঞ্চি লম্বা রূপালী হলুদ চুল বা লোমে ঢাকা বানরের মতো কুৎসিত থ্যাবড়া মুখাকৃতির একটি বিকট প্রাণী দেখেছেন। বানরের সাথে এর সাদৃশ্য থাকলেও আকৃতিতে বানরের চেয়ে অনেক বড়। দুপে প্রাণীটি অনেকটা মানুষের মতোই চলাফেরা করে এবং দেখে সহজে ধারণা করা যায় প্রাণীটি অসাধারণ শক্তিশালী। 1921 সালে কর্নেল সি কেক হাওয়ার্ড বেরির নেতৃত্বে একদল অভিযাত্রী এভারেস্ট অভিযানে যায় এবং সেই উদ্দেশ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 20,000 ফুট উপরে পৌঁছান। সেখানে তারা হিমবাহের নিকট কয়েকটি বিশাল আকৃতির মানুষের পায়ের ছাপের মতো পদচিহ্ন লক্ষ্য করেন। তুষারশৃঙ্গ এভারেস্ট থেকে মাত্র 786 ফুট নিচে অবস্থিত একটি জায়গার নাম রংবুক, যেটি অশান্ত ও রহস্যময় স্থান নামে পরিচিত। জায়গাটির আয়তন 265 বর্গ কিলোমিটার এবং সবসময় সেখানে প্রচণ্ড জড়ো হওয়া বয়। 1922 সালের দিকে বেশ কয়েকজন পর্বতারোহী সেইখানে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। এই অভিযাত্রী দলটিতে একটি চিকিৎসক ছিলেন, তার নাম আলেকজান্ডার কিউলাক্স। সেখানে আকস্মিক কিউলাক্স অসুস্থ হয়ে পড়েন। তারপর কয়েক ঘন্টার মধ্যেই তিনি মারা গেলেন। মারা যাওয়ার সময় তিনি বারবার প্রলাপ বকছিলেন। প্রলাপের সময় তিনি এক লোমশ দানবের কথা বলছিলেন। 1923 সালে এভারেস্ট অভিযাত্রী ব্রিটিশ নাগরিক মেজর অ্যালেন ক্যামেরুন জানিয়েছিলেন অভিযান চলাকালে তিনি হিমালয়ের হিমরেখার ঊর্ধ্বে খাড়া শৈল প্রাচীরের গা ঘেঁষে সংকীর্ণ একটা পথে একদল মানবাকৃতির প্রাণীকে হেঁটে যেতে দেখেছেন।